কুশিং সিনড্রোম সম্পর্কে জানতে গেলে আমাদের যে বিষয়টা সবার আগে জানার দরকার সেটা হচ্ছে HPA axis. That means hypothalamic pituitary adrenal axis. This is very important. Hypothalamus থেকে corticotropin releasing hormone released হয়, সেটা anterior pituitary কে স্টিমুলেট করে ACTH রিলিজ করে। সেই ACTH অ্যাড্রিনাল কর্টেক্সের জোনা ফ্যাসিকুলেটা এবং জোনা রেটিকুলারিস এই দুটোকে স্টিমুলেট করে এই দুটো হরমোন রিলিজ করে। তার মধ্যে মেইন মূলত সেটা হচ্ছে কর্টিসল, যেটা গ্লুকোকর্টিকয়েড স্টেরয়েড রিসেপ্টরকে উজ্জীবিত করে বা স্টিমুলেট করে, যার কতগুলো ফাংশন হচ্ছে এগুলো: প্রোটিন ক্যাটাবলিজম, ইনসুলিন রেজিস্ট্যান্স, ইমিউন রেসপন্স। আমরা এখন সবাই জানি, বোধহয় তোমরাও জেনে থাকবে, যে কোভিড কালীন সময়ে কিন্তু আমরা স্টেরয়েডকে একটা লাইফ সেভিং ড্রাগ হিসেবে কিন্তু আমরা একটা কন্ট্রোল ইউজ করছি আর কি, যেখানে যেখানে ইন্ডিকেটেড। সেটা কিন্তু কোভিড এর একটা ইমিউনোলজিক্যাল ফেজ আছে, সেই ফেজে আমরা এই স্টেরয়েড ইউজ করছি। এটা তার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, ইমিউন রেসপন্স করে, হাইপার টেনশন করতে পারে এবং ইনক্রিজড অ্যাপিটাইট করতে পারে, মেমোরি ফাংশনকে ইমপ্রুভ করতে পারে। এগুলো জেনে আবার আমরা যেন এরকম মেমোরি ইমপ্রুভ করার জন্য, শান্ত পড়াশোনা বেশি মনে রাখার জন্য আবার স্টেরয়েড খেয়ে ফেলো না কিন্তু, খবরদার। আর আরেকটা সাইডে হচ্ছে যে অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন সিক্রেশন হয়, যেটা অ্যান্ড্রোজেন রিসেপ্টরকে স্টিমুলেট করে। এটা মূলত পিউবিক এক্সিলারি হেয়ার অর্থাৎ যেটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনেটিক ডিস্ট্রিবিউশন অফ বডি হেয়ার, সেটা করে। এবং স্পেশালি ইন কেস অফ ফিমেল দিস ইনক্রিজেস লিবিডো। তাহলে আমরা স্টেরয়েড এবং অ্যান্ড্রোজেন সম্পর্কে জানলাম। এখানে কিন্তু আরেকটা হরমোন রিলিজ হয়, যেটা অ্যালডোস্টেরন, তাই না? আমরা সবাই জানি। ওইটা আমরা পরবর্তী ইয়েতে আমরা অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি বলতে গিয়ে ওখানে ওই স্লাইডটা দেখাবো। তাহলে হোয়াট আর দ্য ইউজেস অফ স্টেরয়েড আমি অলরেডি বলে ফেলেছি। অ্যাজ অ্যান অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, in some settings we use this drug as a life saving drug. মূলত যে বেশি ইন্ডিকেশন গুলো যদি আমরা একটু ধারণা দেই, লাইফ সেভিং ড্রাগ হিসেবে বলছিলাম, অনেকেই এই ধারণাটা অনেকের একটু ভুল হয়। কিন্তু লাইফ সেভিং ড্রাগ হিসেবে মেনে আমরা সবাই ভাবি যে রোগী মারা যাওয়ার সময় বোধহয় আমরা স্টেরয়েড দিলে রোগী বেঁচে উঠবে, এরকম কিন্তু না। আসলে লাইফ সেভিং কন্ডিশন বলতে আমরা এখানে মিন করছি মূলত রিউমাটোলজিক্যাল কিছু কন্ডিশন আছে, যেমন সিভিয়ার সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস, রুমেটয়েড আর্থ্রাইটিস, ভেরি ইম্পর্টেন্টলি সিস্টেমিক ভাস্কুলাইটিস, হ্যাঁ, যেগুলো হচ্ছে লার্জ আর্টারি, লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস, স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এই ভাস্কুলাইটিস যখন হয়, ভাস্কুলাইটিস মানে হচ্ছে ভাস্কুলার ওয়ালের ইনফ্লামেশন, যেটা ওয়াইড স্প্রেড সিস্টেমিক একটা ডিজিজ। কিছু কিছু ডিজিজে দেখা যায় যে বডিতে শুধুমাত্র লার্জ ভেসেল গুলো এফেক্টেড হয়, কিছু ডিজিজে মিডিয়াম ভেসেল এফেক্টেড হয়, কিছু ডিজিজে স্মল ভেসেল এফেক্টেড হয়। এগুলো আমরা রিউমাটোলজি ক্লাসে নিশ্চয়ই আমরা ক্লাসগুলো হয়তো বা হয়ে গেছে বা হবে সামনে। তাহলে সেই ভাস্কুলাইটিস যখন হয় তখন কিন্তু অনেকগুলো সিস্টেমিক ম্যানিফেস্টেশনস হয় এবং আলটিমেটলি মাল্টি অর্গান ফেইলিউর হয়। এই ধরনের কন্ডিশন গুলোতে আমরা সিস্টেমিক স্টেরয়েড ইউজ করি, হাই ডোজের সিস্টেমিক স্টেরয়েড ইউজ করি। হাই ডোজ মিন্স হচ্ছে, যদি আমরা কর্টিসলের কথা বলি, তাহলে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে, এভাবে আমরা ইউজ করে থাকি। অর্থাৎ হাই ডোজ বলতে আমরা 0.5 to 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড, যেটা। অন্যান্য আরো অনেকগুলো স্টেরয়েড আছে যেগুলোর কিন্তু ইকুইভ্যালেন্ট ডোজ আবার এভাবে শিডিউলিং করা আছে। তাহলে হাই ডোজে আমরা এই ধরনের ক্ষেত্রে ইউজ করে থাকি। তারপরে আমরা অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা বা লাইফ থ্রেটেনিং অ্যাজমাতে আমরা ইউজ করে থাকি। একটা পেশেন্ট যদি অ্যানাফাইল্যাক্সিস নিয়ে আসে, তাদেরকে হাই ডোজ স্টেরয়েড ইউজ করে থাকি। আর একটা হচ্ছে লো ডোজ অফ স্টেরয়েড। লো ডোজে স্টেরয়েড ইউজ করি কখন? আমরা রিউমাটোলজিক্যাল কন্ডিশন নাম বলছিলাম, যেমন এসএলই, রুমেটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক ভাস্কুলাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস, পলিআর্টারাইটিস নোডোসা। এই ধরনের কিছু কিছু কন্ডিশনে আমরা এই স্টেরয়েডটাকে আস্তে আস্তে ট্যাপার করে যখন এটাকে 7.5 বা 10 মিলিগ্রাম এই রকমের লেভেলে নিয়ে আসি, তখন সেটাকে আমরা বলছি লো ডোজ স্টেরয়েড। ফিজিওলজিক্যাল ডোজ হচ্ছে 7.5 মিলিগ্রাম পার ডে। অর্থাৎ কেন ফিজিওলজিক্যাল ডোজ বললাম, এটাও কিন্তু আমাদের চিকিৎসা দিতে গেলে অনেক সময় লাগবে। যেমন একটা পেশেন্টকে আমি যদি অনেক স্টেরয়েড দিতে হয় তার এক্সিস্টিং বা বেসিক যে ডিজিজটা আছে সেটাকে কন্ট্রোল করার জন্য, তাহলে কিন্তু অনেক সময় এই স্টেরয়েড দিতে দিতে বডিতে, এটা আমরা জানি যে ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে রিলিজড হয়, এবং তখন হচ্ছে তোমার এইচপি অ্যাক্সিস কিন্তু হ্যাম্পার্ড হবে। এইচপি অ্যাক্সিস কি হবে?
এখান থেকে একটা নেগেটিভ ফিডব্যাক যাবে। কর্টিসল যখন বডিতে বাড়বে তখন নেগেটিভ ফিডব্যাক মেকানিজম এখানে গিয়ে বলতেছে যে আর সিটিএস রিলিজ করার দরকার নাই, অর্থাৎ কর্টিসল আর রিলিজ হবে না। তাহলে আমি যদি সিনথেটিক কর্টিসল এখান থেকে দিয়ে দেই, সে কিন্তু কন্টিনিউয়াস একটা নেগেটিভ ফিডব্যাক এখানে দিবে, তখন সিটিএস কিন্তু আর রিলিজ হবে না। তখন সেই কর্টিসল যদি আমি হঠাৎ করে বন্ধ করি, তখন কিন্তু অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করবে। তাহলে এই আমরা ডোজ এই যখন হাই ডোজ দিব, সেই হাই ডোজ থেকে কমিয়ে কমিয়ে যখন আমরা ফিজিওলজিক্যাল ডোজে নিয়ে আসবো, বডির ইন্টারনাল মেকানিজম বা যে সমস্ত কর্টিসলের যে সমস্ত ফাংশন, সেই ফাংশন গুলোকে মেইনটেনেন্স ডোজে রাখার জন্য যে ডোজটাকে ইউজ করা হবে সেটাকে বলা হয় ফিজিওলজিক্যাল ডোজ, দ্যাট ইজ 7.5 মিলিগ্রাম কর্টিসল পার ডে। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট ডোজেস অফ গ্লুকোকর্টিকয়েডস। কুশিং সিনড্রোম এবং অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি নিয়ে আসলে অনেক কথা বলার আছে, আমরা এত কথায় যাব না। আমি যে স্লাইড গুলো এনেছি, আমি মনে করি যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে একজন ডক্টর বা আপকামিং ডক্টরের এই তথ্যগুলো সবচেয়ে ভালোভাবে জানা দরকার। এরপরে যদি কারোর বেশি উৎসাহ থাকে সে পরে পড়াশোনা করে নেবে। তাহলে আমরা বলছিলাম যে কর্টিসল, যেটাকে আমরা প্রেডনিসোলন নামে সবচেয়ে বেশি চিনে থাকি, এই প্রেডনিসোলন 5 মিলিগ্রামের ইকুইভ্যালেন্ট ডোজ গুলো সবসময় ডাক্তারি জীবনে কাজে লাগবে। প্রেডনিসোলন 5 মিলিগ্রাম আমি একটা ডোজে হয়তো একটা ডিজিজে হয়তো ইউজ করার চিন্তা করেছি, সেটা যদি কখনো হাতের কাছে না পাওয়া যায়, তখন সেই ক্ষেত্রে আমরা বিকল্প হিসেবে ডেক্সামেথাসোন 0.5 মিলিগ্রাম অথবা কর্টিসন অ্যাসিটেট 25 মিলিগ্রাম অথবা হাইড্রোকর্টিসন 20 মিলিগ্রাম এভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট ডোজেস অফ গ্লুকোকর্টিকয়েডস, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, এটা সকলে জানা উচিত। তাহলে কিভাবে কুশিং সিনড্রোম হয় অলরেডি আলোচনায় বলে ফেলেছি। This is caused by nothing but excessive activation of glucocorticoid receptor. কোনো কারণে গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর বেশি বেশি অ্যাক্টিভেশন হলেই কুশিং সিনড্রোম ডেভেলপ করবে। Most important cause is iatrogenic, that is prolonged administration of synthetic glucocorticoid. What are the other causes? এটাই কিন্তু মূল কজ, এবং আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা প্র্যাকটিসিং ডক্টর হিসেবে সবচেয়ে বেশি এই কন্ডিশনটাই কিন্তু ফেস করে থাকি, যে iatrogenic কুশিং সিনড্রোম। কিন্তু ডাক্তার হিসেবে আমার কিন্তু অন্যান্য নলেজ গুলো কিছুটা থাকা দরকার আছে। এখানে দেখো নন এসিটিএইচ ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে হাইপার কর্টিভ। Can you hear me? Fahim, can you hear me? Yes, sir. Oh. Okay, এখানে ইন্টারনেট একটু আনস্টেবল দেখাচ্ছিল, এই জন্য একটু জেনে নিলাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে এসিটিএইচ ডিপেন্ডেন্ট হচ্ছে এটাই 80%। ক্লাসিফিকেশন এটাকে দেখো, এটা হচ্ছে এন্ডোজেনাস কুশিং সিনড্রোম। তাহলে iatrogenic কুশিং সিনড্রোম হচ্ছে তোমার মোস্ট কমন কজ। তাহলে আমরা এক্সোজেনাসলি স্টেরয়েড দিয়ে এই কন্ডিশনটাকে তৈরি করছি, কিন্তু এন্ডোজেনাস কুশিং সিনড্রোম যেটা, তার মানে এখানে স্টেরয়েড মানে এক্সোজেনাস ব্যবহার করার প্রসঙ্গ নাই, এটা বডির ভিতর থেকেই যে কুশিং সিনড্রোম তৈরি হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে এসিটিএইচ ডিপেন্ডেন্ট আর একটা নন এসিটিএইচ ডিপেন্ডেন্ট। মূলত এই দুটো তো আলাদা আলাদা। এই কন্ডিশনটা থেকে আমরা বলবো কুশিং সিনড্রোম, কিন্তু যখন এসিটিএইচ সিক্রেটিং টিউমারের মাধ্যমে কুশিং সিনড্রোম ডেভেলপ করছে, তখন সেটাকে কিন্তু আমরা কুশিং ডিজিজ নামে অভিহিত করি, যেটা হচ্ছে মোস্টলি 70%। অর্থাৎ পিটুইটারি টিউমার, সেখান থেকে যদি এসিটিএইচ সিক্রেটিং টিউমার হয় সেটা, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলবো তখন কুশিং ডিজিজ। অ্যানাদার হচ্ছে একটোপিক এসিটিএইচ সিনড্রোম, অর্থাৎ এটাকে আমরা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমও বলে থাকি অনেক সময়। অর্থাৎ একটা জায়গায় ম্যালিগন্যান্সি আছে, সেখান থেকে যে বিভিন্ন রকমের হরমোন সিক্রেশন হয়ে বডিতে বিভিন্ন প্রবলেম তৈরি করে, সেটাকে আমরা বলি একটোপিক প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। সেরকমই একটা কন্ডিশন হচ্ছে একটোপিক এসিটিএইচ সিনড্রোম, যেমন ব্রঙ্কিয়াল কার্সিনোমা, মোস্ট কমন হচ্ছে স্মল সেল লাং কার্সিনোমা, এবং অন্যান্য নিউরোএন্ডোক্রাইন টিউমার। এটা হচ্ছে 80%। অর্থাৎ আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা পড়াতে গিয়ে আন্ডার গ্রাজুয়েট এবং
সবচেয়ে বেশি পোস্ট গ্রাজুয়েট লেভেলে আমরা অনেক সময় জিজ্ঞাসা করে থাকি বা আমরা পড়াশোনা করার সময় এই বিষয়টা মনোযোগ দিতে হয় সবাইকে, যে একটা প্রশ্ন আসে অনেক সময় যে ব্রঙ্কিয়াল কার্সিনোমার মোড অফ প্রেজেন্টেশন, হোয়াট আর দ্য মোড অফ প্রেজেন্টেশন অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ব্রঙ্কিয়াল কার্সিনোমার একটা মোড অফ প্রেজেন্টেশন হচ্ছে কুশিং সিনড্রোম। অর্থাৎ একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্ট কিন্তু শুধুমাত্র কুশিং সিনড্রোম নিয়ে তোমার কাছে আসতে পারে। কিরকম? এই যে একটোপিক এসিটিএইচ সিনড্রোম, অর্থাৎ স্মল সেল লাং কার্সিনোমা হয়েছে, সেখান থেকে এসিটিএইচ সিক্রেশন হচ্ছে, এসিটিএইচ সিক্রেশন হয়ে ও বেশি বেশি কি করছে, এসিটিএইচ যদি বেশি বেশি সিক্রেশন হয় সে বেশি বেশি কর্টিসল সিক্রেশন করাচ্ছে, এন্ড দ্যাট স্টিমুলেট টু বি গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর টু বি স্টিমুলেটেড, এবং তারপরে তার কুশিং সিনড্রোম ডেভেলপ করছে। তাহলে এই দুটো হচ্ছে মোস্ট কমন কজ এসিটিএইচ ডিপেন্ডেন্ট। আর অ্যানাদার কজ হচ্ছে নন এসিটিএইচ ডিপেন্ডেন্ট। নন এসিটিএইচ ডিপেন্ডেন্ট বলতে আমরা বুঝছি যে এসিটিএইচ এর কোনো ফাংশন নাই কর্টিসল সিক্রেশনে, সবকিছু যা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে হচ্ছে। দ্যাট মিন্স অ্যাড্রেনাল অ্যাডেনোমা যদি হয়, অ্যাড্রেনাল কার্সিনোমা যদি হয়, অথবা এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট ম্যাক্রোনোডুলার হাইপারপ্লাসিয়া, অর্থাৎ এসিটিএইচ ছাড়াই যদি অ্যাডেনাল গ্ল্যান্ডের হাইপারপ্লাসিয়া হয় তাহলেও এরকমের কুশিং সিনড্রোম ডেভেলপ করতে পারে। এগুলো হচ্ছে একটু রেয়ার কজ, খুব বেশি কমন নয়। আর আর অন্যান্য কারণগুলোর মধ্যে হচ্ছে হাইপার কর্টিসলিজম ডিউ টু আদার কজেস। এটাও একটা ইম্পর্টেন্ট, কারণ ডিডি হিসেবে এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যদি যেটাকে আমরা বলি সিউডো কুশিং সিনড্রোম, এটাও একটা ইম্পর্টেন্ট কন্ডিশন যেটা ডেভেলপ করছে ডিউ টু অ্যালকোহল এক্সেস, মেজর ডিপ্রেসিভ ইলনেস, প্রাইমারি ওবেসিটি। এই তিনটা ভেরি ইম্পর্টেন্ট কারণ। আমাদের চারপাশে সারাক্ষণ এই ধরনের রোগীরা অনেক সময় ঘুরে বেড়ায়, কিন্তু প্রাইমারি ওবেসিটি আছে অথবা মেজর ডিপ্রেসিভ ইলনেস আছে, তার সঙ্গে হয়তোবা অনেকের অ্যালকোহল এক্সেস বা অ্যালকোহল ইন্ডালজেন্সের হিস্ট্রি আছে। এরাও কিন্তু এরকমের কুশিং সিনড্রোম লাইক ফিচার নিয়ে ডেভেলপ করতে পারে, যেটাকে আমরা এদের কর্টিসল লেভেল অনেক সময় বেশি থাকে, কিন্তু ওদের ওই আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোমের হিস্ট্রি নাই, প্লাস এন্ডোজেনাস কুশিং সিনড্রোমের এসিটিএইচ ডিপেন্ডেন্ট এবং নন এসিটিএইচ ডিপেন্ডেন্ট যে কারণগুলো এগুলো নাই। এগুলোকে এক্সক্লুড করতে পারলে তাদের যদি কিছু বায়োকেমিক্যাল চেঞ্জ থাকে, দ্যাট মিন্স কর্টিসল লেভেল যদি কিছুটা বেশি থাকে এবং সাথে যদি ক্লিনিক্যাল ফিচার থাকে, দ্যাট মিন্স ক্লিনিক্যাল ফিচারস অফ কুশিং সিনড্রোম থাকে, এবং তার সঙ্গে যদি এই হিস্ট্রিগুলো থাকে অ্যালকোহল এক্সেস, ডিপ্রেসিভ ইলনেস এবং প্রাইমারি ওবেসিটি, দেন উই ক্যান লেবেল দিস কন্ডিশন অ্যাজ সিউডো কুশিং সিনড্রোম। তাহলে আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম, এন্ডোজেনাস কুশিং সিনড্রোম এসিটিএইচ ডিপেন্ডেন্ট, নন এসিটিএইচ ডিপেন্ডেন্ট এবং হাইপার কর্টিসলিজম, দ্যাট মিন্স সিউডো কুশিং সিনড্রোম। এই প্রত্যেকটা কিন্তু আমাদের আলাদা আলাদা করে চিন্তা করে বের করার ক্যাপাসিটি অর্জন করতে হবে। আমরা বোধহয় ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যখন থেকে আমরা ফিজিওলজি পড়ে আসছি, কেউ যদি আমরা টেক্সট বুক পড়ার অভ্যাস যাদের বেশি আসছে, এই এই পিকচারের সাথে আমরা মোটামুটি সকলেই পরিচিত। এটা একটা কুশিং সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার্স, এখানে ডায়াগ্রামেটিক্যালি শো করা হয়েছে কি কি ফিচার হয়। দেখো এখানে অনেক কিছু ঘটছে, হেয়ার থিনিং, হার্সুটিজম ডেভেলপ করতে পারে পেশেন্ট, একনি এবং ফেশিয়াল প্লিথোরা থাকে, তাই না? অবশ্যই এগুলো ফেয়ার কমপ্লেক্সন পার্সনদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আসলে পেশেন্টের সাইকোসিস থাকতে পারে, ক্যাটারাক্ট ডেভেলপ করতে পারে পেশেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্টলি হচ্ছে মুন ফেস, চাঁদের মতো হয়ে যাবে, চন্দ্রবদন, তাই না? কবিতায় যে কবিরা লেখে চন্দ্রবদন, সেরকম চন্দ্রবদন হয়ে যাবে। কিন্তু এই চন্দ্রবদন দেখতে আবার অতটা বেশি স্বাচ্ছন্দ্যময় বোধহয় হবে না আসলে। আর কি কি হতে পারে? পেপটিক আলসার ডিজিজ ডেভেলপ করতে পারে। দেখো এখানে বলেছে ল্যাক অফ হাইট অ্যান্ড ব্যাক পেইন ফ্রম কম্প্রেশন ফ্র্যাকচার। স্টেরয়েড যদি আমরা ক্রনিক্যালি ইউজ করি বা কেউ যদি স্টেরয়েড বেশি দিন ধরে ব্যবহার করে আয়াট্রোজেনিক্যালি, অথবা যদি এন্ডোজেনাস কুশিং সিনড্রোম যদি কারোর হয়, তাহলে হাইপার কর্টিসলিজম যখন হচ্ছে, এটার একটা ইম্পর্টেন্ট ফাংশন বা একটা অ্যাডভার্স ইভেন্ট হচ্ছে সে তৈরি করে, সেটা হচ্ছে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি অফ দ্য বোন, অর্থাৎ বোন রিজর্পশন করে। সে বোন রিজর্পশন করলে ওই বোন আস্তে আস্তে রেডিওলজিক্যালি অস্টিওপেনিয়া ডেভেলপ করে এবং আলটিমেটলি অস্টিওপোরোসিস করে। দ্যাট মিন্স কুশিং সিনড্রোমের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যেটা হচ্ছে ডেভেলপ করে, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস, এবং অস্টিওপোরোসিসের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে অস্টিওপোরোটিক বোন ফ্র্যাকচার। যে বোন ফ্র্যাকচার গুলো আমরা সবাই জানি, যে নেক ফিমার ফ্র্যাকচার,
রেডিয়াস আলনাতে রেডিয়াসে পুলিশ ফ্র্যাকচার, এবং আরেকটা হচ্ছে ভার্টিব্রাল ফ্র্যাকচার। ভার্টিব্রাতে যে কমন ফ্র্যাকচার গুলো হয় সবসময় বোঝা যায় না, দেখা যায় যে কম্প্রেসড ফ্র্যাকচার হয়ে থাকে, অস্টিওপোরোসিস হয়ে কম্প্রেসড ফ্র্যাকচার হয়। তাহলে একটা পেশেন্ট যখন এরকম কুশিং সিনড্রোমের ফিচার থাকবে বা দীর্ঘদিন ধরে সে যদি স্টেরয়েড ইউজ করে থাকে, তার এরকম কম্প্রেসড ফ্র্যাকচার ভার্টিব্রাতে আছে কিনা এটা খুঁজতে হবে। আর যদি বয়স্ক কোনো মানুষ হয়, বিশেষ করে ফিমেল পেশেন্ট যদি হয়, সেই পেশেন্টটা যদি পোস্ট মেনোপোজাল হয়, তাহলে আমরা দূর থেকে পেশেন্ট যখন আমাদের চেম্বারে ঢুকে তখনই বুঝে ফেলি। ও যদি কাইফোটিক হয়, ও যদি কুজো হয়ে যায়, কুজো বুড়ি আছে, কুজো বুড়ির গল্প আমরা অনেকেই ছোটবেলায় পড়েছি, তাই না? কুজো বুড়িদের ছবিও দেখেছি। এরকমের কুজো বুড়ি যদি হয়ে যায়, তাহলে সেই কুজো বুড়িদের কিন্তু আমরা দেখেই বুঝতে পারি যে ওর ভার্টিব্রাল ফ্র্যাকচার আছে, কম্প্রেসড ফ্র্যাকচার। দ্যাট মিন ভার্টিব্রাল হাইট গুলো ছোট ছোট হয়ে ও কিন্তু হাইট ছোট হয়ে গিয়েছে। কুশিং সিনড্রোমে কিন্তু এই ঘটনাটা ঘটে, এটা ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্ট হাইপারগ্লাইসেমিক হতে পারে, পেশেন্ট ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স হতে পারে, এই যে ফ্র্যাকচারের কথা অলরেডি বলে ফেলেছি, অস্টিওপোরোসিস বলা হয়ে গেছে, এবং টেন্ডেন্সি টু ইনফেকশন, পুর উন্ড হিলিং, এগুলো ইজি ব্রুইজিং হতে পারে, ওয়াস্টিং অফ মাসেলস হতে পারে, বিশেষ করে প্রক্সিমাল মাসেলস অফ দ্য থাই, প্রক্সিমাল মাসেলস অফ দ্য শোল্ডার গার্ডেল এবং হচ্ছে আমরা থাই মাসেল। এই দুটো মাসেল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের অ্যাক্টিভিটি মুভমেন্টের জন্য। একজন মানুষ বসে আছে, শুয়ে আছে, সেখান থেকে সে উঠে দাঁড়াবে বা হাত দিয়ে যখন একটা কাজ করতে যাবে, এই প্রক্সিমাল মাসেল কিন্তু কাজ করে। তাহলে এই কুশিং সিনড্রোমে কিন্তু প্রক্সিমাল মায়োপ্যাথি হয়, মাসেল ওয়াস্টিং হচ্ছে, উইকনেস হচ্ছে। প্রক্সিমাল মায়োপ্যাথির কারণে কিন্তু তার এভরিডে অ্যাক্টিভিটিস কিন্তু হ্যাম্পার্ড হবে। পেশেন্ট স্কোয়াটিং পজিশন থেকে উঠে দাঁড়াতে পারবে না। আমরা কিন্তু চেম্বারে বা হসপিটালে এই ধরনের পেশেন্ট কিন্তু এক্সামিন করে থাকি। যদি এরকমের আমাদের হিস্ট্রি সাজেস্টিভ হয়, তখন কিন্তু তাকে বসে উঠতে বলি, স্কোয়াটিং পজিশন থেকে সে উঠে দাঁড়াতে পারে কিনা, টু find out whether this patient is having proximal myopathy or not. Decreased skin thickness হবে, স্ট্রায়া ডেভেলপ করবে। এই যে অ্যাবডোমিনাল স্ট্রায়া, এই ধরনের স্ট্রায়া আমরা জানি যে প্রেগন্যান্সিতে থাকে। সেই প্রেগন্যান্সি স্ট্রায়ার সঙ্গে এটাকে একটু ডিফারেন্সিয়েট করতে হয়। প্রেগন্যান্সিতে হোয়াইটিশ স্ট্রায়া থাকে, এখানে পিঙ্কিশ কালার স্ট্রায়া থাকে, এবং ওইগুলো হরাইজন্টাল থাকবে, এগুলো ট্রান্সভার্স থাকবে। সেন্ট্রিপিটাল ওবেসিটি ডেভেলপ করবে, পেশেন্ট হাইপারটেনসিভ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তার মানে পা থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে যে অনেক জায়গায় এই কুশিং সিনড্রোম আঘাত হেনে থাকে। এখানে বডির যে পিক্টোরিয়াল পিকচার দেওয়া আছে, এই যে দেখো অ্যাবডোমিনাল স্ট্রায়া গুলো শো করা আছে, এবং পেশেন্টের সেন্ট্রিপিটাল ওবেসিটি আছে। এই পেশেন্টটা আফটার ট্রিটমেন্ট সে এরকমের স্লিম হয়ে গিয়েছে। তাহলে ইনভেস্টিগেশন কিভাবে করব? টু এস্টাবলিশ whether the patient has Cushing syndrome and to define its cause. তাহলে দুইটা উদ্দেশ্য নিয়ে আমরা ইনভেস্টিগেশন করব, আর আসলে কুশিং সিনড্রোম আছে কিনা সেটাকে ডিটারমাইন করব, তারপরে তার কজটাকে ফাইন্ড আউট করব। এস্টাবলিশিং দ্য প্রেজেন্স অফ কুশিং সিনড্রোম, প্রথমেই আসলে হিস্ট্রি নিতে হবে, ভেরি ইম্পর্টেন্টলি, যে এই ধরনের ড্রাগ সে অনেকদিন ধরে ব্যবহার করছে কিনা, বা এই ধরনের ড্রাগ সে ব্যবহার করার আন্ডারলাইন কোনো কন্ডিশন তার ভিতরে আছে কিনা। এই তথ্য নিয়ে কিন্তু আমাদেরকে ইনভেস্টিগেশন স্টার্ট করতে হবে। যদি আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম হয়, অনেকদিন ধরে সে স্টেরয়েড ইউজ করছে, এই তথ্য না নিয়ে ইনভেস্টিগেশন করতে গেলে কিন্তু আমাকে বিপদে পড়ে যেতে হয়, আমি কিন্তু তখন খুঁজে পাবো না কারণটা। এখানে কুশিং সিনড্রোম কনফার্ম করার জন্য যে টেস্টগুলো আমরা করি, তার মধ্যে একটা হচ্ছে, দেখো এখানে প্রিন্সিপালস বলে দেওয়া হয়েছে। ফেইলিউর টু সাপ্রেস সিরাম কর্টিসল উইথ লো ডোজ ওরাল ডেক্সামেথাসোন, ওই ফিডব্যাক মেকানিজম যেটার কথা বলেছিলাম। কারোর যদি বডিতে, আমরা যদি ডেক্সামেথাসোন লো ডোজে ইউজ করি, যদি লো ডোজ ডেক্সামেথাসোন ইউজ করলে আমাদের নরমাল যে কর্টিসল সিক্রেশন হয় বডি থেকে, সেটা সাপ্রেসড হওয়ার কথা ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। কিন্তু কুশিং সিনড্রোমে এটা হবে না, এবং লস অফ নরমাল সার্কাডিয়ান রিদম অফ কর্টিসল উইথ ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি এলিভেটেড লেট নাইট সিরাম এন্ড সেলিভারি কর্টিসল। আমরা জানি যে এই একটা সার্কাডিয়ান রিদম মেইনটেইন করে এই সিরাম কর্টিসল সিক্রেশনে, সেটা হ্যাম্পার্ড হবে, এবং 24 আওয়ার ইউরিনারি কর্টিসল উইল বি ইনক্রিজড। এগুলো হচ্ছে আমরা প্রিন্সিপালস বললাম। তাহলে কুশিং সিনড্রোম যদি আমরা সাসপেক্ট করি, সবার আগে এক্সক্লুড করতে হবে এক্সোজেনাস স্টেরয়েড ইউজ করছে কিনা, তারপরে এই টেস্টগুলো করব। যদি 24 আওয়ার ইউরিনারি ফ্রি কর্টিসল মোর দেন 2 টেস্ট, দুইবারের বেশি, যদি আমরা দুইবার বা তার বেশি টেস্ট করে যদি আমরা দেখি যে তার ইউরিনারি 24 আওয়ার free cortisol always is elevated,
then this should be regarded as Cushing syndrome. Another হচ্ছে overnight dexamethasone suppression test অথবা low dose dexamethasone suppression test. Overnight dexamethasone suppression test হচ্ছে dexamethasone যদি আমরা low dose আমরা যদি রাতের বেলা দেই, পরের দিন সকালে যদি টেস্ট করি, যদি serum cortisol level দেখি, if it is more than 50 nanomole per liter, then it should be regarded as high. অথবা low dose dexamethasone suppression test last 72 hours ধরে আমরা প্রতিদিন রাতের বেলা dexamethasone দিয়ে, এখানে দুই ভাবে করা হয় আসলে এই টেস্টটা। তাহলে এই দুই ভাবে করে আমরা যদি দেখি যে এটা 50 ন্যানোমোলের বেশি আছে, তাহলে এটাও সাজেস্টিভ অফ কুশিং সিনড্রোম। লেট নাইট সেরেব্রারি কর্টিসল, এটা আসলে একটা থিওরিটিক্যাল ডিসকাশন, যদি অ্যাবনরমাল থাকে লোকাল রেফারেন্স রেঞ্জ যদি বেশি থাকে তাহলে এনি অ্যাবনরমাল রেজাল্ট, এখানে তিনটার মধ্যে আমি যদি যে কোনো একটা করে যদি দেখি যেটা বেশি আছে, তাহলে সেটা আরেকটা করে কনফার্ম করতে হবে। দুটো রেজাল্ট যদি একই রকম হয়, অ্যাটলিস্ট টু কনকর্ডেন্ট অ্যাবনরমাল টেস্ট যদি হয়, তখন এস্টাবলিশ হলো যে দিস পেশেন্ট ইজ হ্যাভিং কুশিং সিনড্রোম। যদি এই তিনটার মধ্যে একটা রেজাল্ট যদি নরমাল রেজাল্ট শো করে, তাহলে কুশিং সিনড্রোম ইজ ভেরি আনলাইকলি। আর এখানে এনি অ্যাবনরমাল রেজাল্ট আসলো, যদি এই দুইটা একটা আমি পজিটিভ রেজাল্ট পেলাম, আর একটা করলাম সেটা আমাকে কোনো তথ্য দিতে পারলো না, নরমাল আসলো, তাহলে কুশিং সিনড্রোম আনলাইকলি। আর সবগুলো যদি অ্যাবনরমাল যদি কম আসে, তাহলে সেটা ধরার দরকার নাই। তাহলে এইভাবে আমরা হচ্ছে কুশিং সিনড্রোম ডায়াগনোসিস করবো। একরাম ক্লাস নিচ্ছি। ওকে, সরি, ক্যান ইউ হিয়ার মি? আমি একটু ওয়ার্ড থেকে ফোন দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এভাবে আমরা কুশিং সিনড্রোম ডায়াগনোসিস করব। নেক্সট হচ্ছে কিভাবে আমরা কজটা ফাইন্ড আউট করব। কুশিং সিনড্রোম যখন কনফার্ম হলো এই সমস্ত টেস্টের মাধ্যমে, তখন আমরা সিরাম এসিটিএইচ করব। সিরাম এসিটিএইচ যদি বেশি থাকে, তাহলে এসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম, যদি কম থাকে এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম। এটা আমার মনে হয় আমরা বেশি আলোচনায় না যাই, আমরা শুধু এইটুকু মনে রাখি যে কুশিং সিনড্রোম কনফার্ম হওয়ার পরে আমরা এসিটিএইচ করব, সেটা কি এসিটিএইচ ডিপেন্ডেন্ট নাকি এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট। তখন ওখানে যে কারণগুলো বলেছি সেই কারণগুলোর দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে। যেমন একটু বোঝানোর জন্য বলি, যদি এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম হয়, তখন আমরা চিন্তা করব যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কোনো ঝামেলা আছে কিনা। হ্যাঁ, তখন আমরা অ্যাড্রেনালাইজেশন দেখার জন্য এখানে সিটি, এমআরআই এই পরীক্ষাগুলো করে থাকি, অ্যাড্রেনাল অ্যাডেনোমা, কার্সিনোমা ইত্যাদি ইত্যাদি আছে কিনা। যদি এসিটিএইচ ডিপেন্ডেন্ট হয়, একটু আগে বলেছিলাম যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা একটা ইম্পর্টেন্ট কারণ, তখন সেই কারণগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে একটোপিক এসিটিএইচ সিনড্রোম আছে কিনা। সেটার জন্য সিটি, এমআরআই, অ্যাবডোমেন এবং চেস্ট এগুলো আমরা করে ফেলবো। এটা আসলে বেসিক প্যাথোলজি এবং এই বোঝানোর জন্যই আসলে এটা আমি বলার চেষ্টা করেছি। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে এটা যদি আইপ্রোজেনিক কুশিং সিনড্রোম হয়, তাহলে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি যদি স্টেরয়েড ইউজের হিস্ট্রি থাকে, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি যদি পেশেন্টকে স্টেরয়েড প্রেসক্রাইব করা হয়ে থাকে, তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট উইথড্র প্রোটোকল ফলো করে সেটাকে উইথড্র করার চেষ্টা করতে হবে। এবং ইতিমধ্যে যে সিমটমগুলো আমরা সিনড্রোমের মধ্যে ডায়াগ্রামেটিক্যালি দেখিয়েছি যে এই প্রবলেম ডেভেলপ করবে, সেগুলো যদি ডেভেলপ করে থাকে, তাহলে সেইগুলো তখন তার যে জন্য যে চিকিৎসা সেগুলো কিন্তু করতে হবে। মেডিকেল ম্যানেজমেন্টের জন্য দুটো ড্রাগ খুব ইউজ করা হয়, খুব বেশি ইফেক্টিভিটি শো করে না অনেক সময়, মেটাইরাপন এবং কেটোকোনাজল এগুলো ইউজ করা হয়ে থাকে। সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে ট্রান্সফিনয়েডাল সার্জারি, এটা আমরা বলছিলাম যে যদি এসিটিএইচ ডিপেন্ডেন্ট পিটুইটারি টিউমার হয়, তাহলে সেক্ষেত্রে ট্রান্সফিনয়েডাল সার্জারির একটা অপশন আছে। আর যদি এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট কারণ যদি হয়ে থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে বাইল্যাটারাল অ্যাড্রেনালেক্টমি উইথ লাইফ লং হরমোন রিপ্লেসমেন্ট, এখানে আরেকটু আসবে, বাইল্যাটারাল অ্যাড্রেনালেক্টমি উইথ লাইফ লং হরমোন রিপ্লেসমেন্ট তাকে কিন্তু দিতে হবে ফিজিওলজিক্যাল ডোজে। So these are all about Cushing syndrome. Next, our next topic is adrenocortical insufficiency.
এই সবাই শুনতে পাচ্ছ তো না? জি স্যার। শুনতে পাচ্ছি। জি স্যার। এই স্লাইড শেয়ার হচ্ছে? স্যার এখন হচ্ছে না, একটু আগে হচ্ছিল। স্যার এখন হচ্ছে না। এখন দেখো। জি স্যার, এখন স্যার আবার হচ্ছে। ওকে, ঠিক আছে না? জি স্যার। অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি কখন হবে? তাহলে আমরা দেখলাম যে আমরা যদি দীর্ঘদিন ধরে কোনো পেশেন্টকে স্টেরয়েড দিয়ে চিকিৎসা করি, বা রোগী যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি স্টেরয়েড ইনটেক করে, অথবা তার এন্ডোজেনাস কোনো কারণে তার বডিতে যদি হাইপার কর্টিসোলিজম হয়, তাহলে তার কুশিং সিনড্রোম হচ্ছে। তদ্রূপ কর্টিসল যদি প্রোডাকশন না হয় কোনো কারণে, তাহলে অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি হবে। অথবা আমি অনেক দিন ধরে তাকে স্টেরয়েড ওষুধ তাকে দিচ্ছিলাম, সেটা আমি হঠাৎ করে বন্ধ করে দিলাম, তাহলে এই যে এইচপি এর যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটা কিন্তু অনেক দিন ধরে কিন্তু এই যে মানে হ্যাম্পার্ড ছিল, এটা কিন্তু নন ফাংশনিং ছিল। কারণ যখন বডিতে আমি বাইরে থেকে কর্টিসল সাপ্লাই দেবো, তখন বডি এন্ডোজেনাসলি এটা প্রোডাকশন করবে না। তাহলে এইরকম একটা কন্ডিশন যখন দীর্ঘদিন পারসিস্ট করবে, তখন কিন্তু হঠাৎ করে এটা বন্ধ করা যাবে না, কারণ বডির ইন্টারনাল মেকানিজমে কিন্তু এটাকে অভ্যস্ত হয়ে আসতে, অর্থাৎ কর্টিসল প্রোডাকশনে আসতে কিন্তু তার অনেকদিন সময় লাগবে। ঠিক একটা মিল কলকারখানা বন্ধ রাখার মতো, অনেকদিন এটা চালিয়ে বন্ধ করে দিলাম, তারপরে কিন্তু শুরু করতে একটু সময় লাগে, তাহলে বডির এই ফ্যাক্টরিও কিন্তু শুরু করতে সময় লাগবে। তাহলে এটা হঠাৎ করে বন্ধ করা যাবে না। তাহলে হঠাৎ করে যদি আমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট উইথড্রল অফ স্টেরয়েড যদি করে ফেলি, তাহলে কিন্তু অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি পেশেন্ট ডেভেলপ করবে। তাহলে আমরা এখানে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হলো, এই স্লাইডটা আমরা দেখিয়ে ফেলেছি এখানে, দিস ওয়ান, যে এই ইনসাফিসিয়েন্সির মধ্যে কিন্তু আমরা ওখানে হাইপার কর্টিসোলিজম, কুশিং সিনড্রোমের ক্ষেত্রে বলছিলাম, ইনসাফিসিয়েন্সির ক্ষেত্রে কিন্তু এই তিনটা হরমোনই ইম্পর্টেন্ট: কর্টিসল, অ্যান্ড্রোজেন এবং এই দিস ওয়ান অ্যালডোস্টেরন। এই তিনটা হরমোন তাহলে কিভাবে কিভাবে সিক্রেশন হয়, এইগুলোর কিন্তু বেসিক ফিজিওলজি কিন্তু প্রত্যেকের জানা উচিত। তাহলে ইনসাফিসিয়েন্সির ক্ষেত্রে এই তিনটা বিষয় কিন্তু সামনে আসবে। তাহলে কেন ইনসাফিসিয়েন্সি হবে? This results from inadequate secretion of cortisol and or aldosterone. দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে না। স্লাইডটা এখানে এরকমের পজ দেখাচ্ছে কেন? স্যার আমাদের এখানে লেখা আছে না। স্যার স্ক্রিন শেয়ারটা মানে স্যার পজ করা আছে স্যার, ওটাতে স্যার চাপ দিলে আবার হবে, অথবা স্যার আবার স্টপ শেয়ার দিয়ে আবার যদি স্যার শেয়ার দেওয়া হয় তাহলে হয়তো দেখা যাবে স্যার। আবার শেয়ার দিব? জি স্যার, একটু কাইন্ডলি দিলে ভালো হয়। আচ্ছা, ভালো হলে তো অবশ্যই দিব। ওকে, বারবার পজ আসতেছে কেন? ফাইলের কোনো দোষ ত্রুটি? স্যার এতক্ষণ তো স্যার স্যার এখন আবার দেখা যাচ্ছে। এখন ঠিক আছে? জি স্যার, জি স্যার। Okay, thank you. This is results from inadequate secretion of cortisol and or aldosterone. এই যে যখন ডেফিসিয়েন্সি হবে বা ইনসাফিসিয়েন্সি হবে, তখন কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে সিলেক্টিভলি কর্টিসল ডেফিসিয়েন্সি হলো, অথবা সিলেক্টিভলি কর্টিসল, অ্যালডোস্টেরন, এগুলো সবগুলোই ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। এই শুনতে পাচ্ছ তো না? জি স্যার। ওকে, সমস্যা হলে জানাবা। তাহলে সিঙ্গেল হরমোন ডেফিসিয়েন্সি হতে পারে, আবার কম্বাইন্ড ডেফিসিয়েন্সিও হতে পারে। দিস ইজ পোটেনশিয়ালি ফ্যাটাল ইফ ইট ইজ আনট্রিটেড। নটোরিয়াসলি ভেরিয়েবল ইন প্রেজেন্টেশন, এটা বিভিন্ন ভাবে প্রেজেন্ট করতে পারে। এই যে আমরা শুরুতেই বলছিলাম যে শুধু কর্টিসল ডেফিসিয়েন্সি হতে পারে, কর্টিসল প্লাস অ্যালডোস্টেরন দুইটারই ডেফিসিয়েন্সি হতে পারে, তাহলে ভেরিয়েবল প্রেজেন্টেশন হচ্ছে। দিস ইজ, দেয়ার ইজ শুড বি
a high index of suspicion is required to diagnose the condition. যদি আমার যদি সাসপিশন না থাকে তাহলে কিন্তু আমি এটাকে ডায়াগনোসিস করতে পারবো না। তাহলে কি কি কারণ? Causes of adrenal cortical insufficiency, একটা সেকেন্ডারি কজ, দিস ইজ ইম্পর্টেন্ট, এন্ড অ্যানাদার কজ ইজ প্রাইমারি। সেকেন্ডারি কজের মধ্যে এক নাম্বার কজ হচ্ছে উইথড্র অফ সাপ্রেসিভ গ্লুকোকর্টিকয়েড থেরাপি, বারবার যেটা বলে আসছি। এখানে এসিটিএইচ লেভেল কম থাকবে, অর্থাৎ আমি যখন অনেকদিন ধরে স্টেরয়েড দিচ্ছি তখন এসিটিএইচ সাপ্রেস থাকবে। হঠাৎ বন্ধ করে দিলে এসিটিএইচ সাপ্রেসিভ কন্ডিশনেই আছে, সে তো আর কর্টিসল প্রোডাকশনের জন্য স্টিমুলাস দিবে না। তাহলে সেকেন্ডারি কারণ হচ্ছে যে এটা হচ্ছে এভিডেন্ট বাই ডিক্রিজ এসিটিএইচ লেভেল। তার সাথে হিস্ট্রি কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলা হচ্ছে আয়ারটোজেনিক কুশিং সিনড্রোম এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট উইথড্রল অফ সাপ্রেসিভ গ্লুকোকর্টিকয়েড থেরাপি, এটার ক্ষেত্রে হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট এই ইনভেস্টিগেশনের চেয়ে। তাহলে 2 নাম্বার হচ্ছে হাইপোথ্যালামিক অর পিটুইটারি ডিজিজ, কোনো কারণে এসিটিএইচ ওখান থেকে সিক্রেশন হচ্ছে না, বা হাইপোথ্যালামাসে প্রবলেম আছে, পিটুইটারিতে প্রবলেম আছে, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি হতে পারে। দেন হচ্ছে প্রাইমারি কজ, এখানে এসিটিএইচ লেভেল বেশি থাকবে। এসিটিএইচ লেভেল বেশি থাকবে যেটাকে বলা হচ্ছে এডিসনস ডিজিজ। এডিসনস ডিজিজ তাহলে এডিসনস ডিজিজ আমরা কিভাবে বলবো? দিস ইজ নাথিং বাট প্রাইমারি অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, সেটাকে আমরা এডিসনস ডিজিজ বলি। প্রাইমারি কেন বলছি? এখানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডেই প্রবলেম হবে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে প্রবলেম, এখানে এসিটিএইচ লেভেল বেশি থাকবে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেহেতু কর্টিসল বা অ্যালডোস্টেরন এগুলো প্রোডাকশন করছে না ঠিক মতো, সেই জন্য ফিডব্যাক মেকানিজমে এসিটিএইচ লেভেল কিন্তু বেশি থাকবে এখানে। এবং এই এডিসনস ডিজিজের মোস্ট কমন কারণ হচ্ছে অটো ইমিউন কজ, যেটা স্পোরাডিক হতে পারে অথবা পলিগ্ল্যান্ডুলার সিনড্রোমের পার্ট হিসেবে হতে পারে। হোয়াট ইজ পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম? এমন কিছু জেনেটিক কন্ডিশন আছে যেখানে অনেকগুলো গ্ল্যান্ডে প্রবলেম থাকে, মানে ক্লাস্টার হিসেবে আসে আর কি। কারোর যদি খুব বেশি উৎসাহ থাকে, তোমরা ডেভিডসনের এন্ডোক্রাইন চ্যাপ্টারে একদম লাস্ট পেজের দিকে দেখবে এই পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম নিয়ে কথা আছে। তাহলে এডিসনস ডিজিজ অটো ইমিউন ডিজিজ হিসেবে হতে পারে। এই অটো ইমিউনিটি হচ্ছে একটা স্পোরাডিক, আর একটা হচ্ছে পলিগ্ল্যান্ডুলার সিনড্রোমের পার্ট হিসেবে। টিউবারকুলোসিস, এইচআইভি ইনফেকশন, মেটাস্ট্যাটিক কার্সিনোমা এবং বাইল্যাটারাল অ্যাড্রেনালেক্টমি। একটু আগে বলছিলাম যে কুশিং সিনড্রোম ম্যানেজমেন্টের সার্জিক্যাল অপশনে যদি এটা প্রাইমারি কারণ হয়, তাহলে বাইল্যাটারাল অ্যাড্রেনালেক্টমি হচ্ছে একটা সার্জিক্যাল অপশন। সেখানে আমি কিন্তু অলরেডি মুখে বলেছি যে উইথ লাইফ লং হরমোন রিপ্লেসমেন্ট দিতে হবে, কিন্তু তাকে খালি অ্যাড্রেনালেক্টমি করে দিলে হবে না, তার ফিজিওলজিক্যাল ডোজে কিন্তু স্টেরয়েড যেটা তার লাইফ সেভ করবে সেটা কিন্তু তাকে দিতে হবে। বাইল্যাটারাল অ্যাড্রেনালেক্টমি হচ্ছে একটা কারণ এডিসনস ডিজিজ বা অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি প্রাইমারি কারণের মধ্যে একটা। রেয়ার কজ এগুলো এত বেশি তোমাদের লেভেলে আমি মনে করি খুব একটা ইম্পর্টেন্ট না। আরেকটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড বায়োসিনথেটিক এনজাইম ডিফেক্ট। আমরা জানি যে কর্টিকোস্টেরয়েড সিনথেসিসের অনেকগুলো স্টেপস আছে যেখানে অনেকগুলো এনজাইম ইনভলভ আছে, সেখানে কোনো লেভেলে যদি ডিফেক্ট থাকে সেগুলোর ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। যেমন কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া একটা কন্ডিশন আছে, আর কিছু হচ্ছে ড্রাগস। এই যে আমরা কুশিং সিনড্রোমের মেডিকেল ম্যানেজমেন্টে এই ড্রাগগুলোর নাম অলরেডি কিন্তু বলে ফেলেছি। তাহলে এই ড্রাগগুলো যদি অন্য কোনো কারণে, যেমন কিটোকোনাজল, এটা একটা অ্যান্টিফাঙ্গাল, এগুলো যদি কোনো কারণে যদি ব্যবহার করা হয় তাহলেও কিন্তু তার কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। হোয়াট উইল বি দ্য ফিচার্স অফ অ্যাড্রেনাল কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি? এখানে আমি দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাকিউট অ্যাড্রেনাল ক্রাইসিস, পেশেন্ট দুই ভাবে প্রেজেন্ট করতে পারে, অ্যাকিউট ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সি হিসেবে প্রেজেন্ট করতে পারে, অথবা ক্রনিক ডিসএবিলিটি নিয়ে প্রেজেন্ট করতে পারে। যেটা অ্যাকিউট মেডিকেল ইমার্জেন্সি নিয়ে যেটা প্রেজেন্ট করবে সেটার আমরা নামকরণ করে থাকি অ্যাকিউট অ্যাড্রেনাল ক্রাইসিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সকল ডাক্তারকে জানা উচিত। কিন্তু অনেক সময় এই ধরনের পেশেন্ট আসে, আমরা যদি ডিউ টাইমে এটা যদি ফাইন্ড আউট করতে না পারি, উই মে লুজ দ্য পেশেন্ট। শুরুতে কিন্তু বলেছিলাম যে there should be high index of suspicion to diagnose this condition. পেশেন্ট কি নিয়ে আসবে? সার্কুলেটরি শকে আসবে, হাইপোনেট্রিমিয়া নিয়ে আসবে, হাইপার ক্যালিমিয়া নিয়ে আসবে, হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আসবে, হাইপার ক্যালসেমিয়া আসবে। তার সঙ্গে কি কি থাকবে? মাসেল ক্র্যাম্প, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, ফিভার। তার মানে এমন যদি সিনারিও হয় যে একটা পেশেন্ট অনেকদিন ধরে স্টেরয়েড ইউজ করছিল,
হঠাৎ করে সে বন্ধ করে দিয়েছে। গ্রামের অনেক রোগীরা হর হামেশা এই ধরনের কাজ করে থাকে। ওদের কোমরে ব্যথার জন্য দেখা যাচ্ছে যে পল্লী চিকিৎসকের কাছে গেল, স্টেরয়েড খেতে দিল, স্টেরয়েড খাচ্ছে, আরাম লাগতেছে, ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য দিয়ে দিচ্ছে। ওগুলো খেতে খেতে যখন আরাম লাগা শুরু হয়, ওই যে বলছিলাম যে অ্যাপিটাইট ইনক্রিজ করে, ওয়েট গেইন করে, মেমোরি ফাংশন ভালো করে, ফিলিং অফ ওয়েলবিং করে এই ওষুধগুলো, তখন কিন্তু ওই ওষুধটা সে আর বন্ধ করতে পারে না। তখন ওই ওষুধ তারপর খেতে খেতে হঠাৎ করে তারপরে দেখা গেল যে কয়েকদিন নাই বা কিনতে পারছে না, সে তখন এটা বন্ধ করে দিল। এই খাওয়া বন্ধ করে দিলেই কিন্তু এই ঘটনাগুলো তখন ঘটবে। তাহলে পেশেন্ট ক্লিনিক্যালি কি নিয়ে আসবে? পেশেন্ট এই যে মাসেল ক্র্যাম্প, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, পেশেন্ট ফিভার নিয়ে আসতে পারে। ওর তো ইমিউন সাপ্রেসড হয়ে যাবে, তখন সে সেপ্টিসেমিয়া নিয়ে আসতে পারে, এবং সার্কুলেটরি শক, হাইপোভলিউমিক শক, এবং আরেকটু অ্যাডভান্স স্টেজে সেপ্টিসেমিক শক এরকম নিয়ে আসবে। আর হাইপোন্যাট্রিমিয়া তো রোগী এসে বলবে না। রোগীর হাইপোন্যাট্রিমিয়া আমরা ইনভেস্টিগেট করে পাবো, কিন্তু রোগী জেনারেলাইজড উইকনেস, সিভিয়ার লেথার্জি এগুলো কন্ডিশন নিয়ে আসবে। হাইপার ক্যালিমিয়া জন্য তো কোনো ফিচার পাওয়া যাবে না, মাসেল ক্র্যাম্পিং হবে, কিন্তু আমরা যদি ইসিজি করি তাহলে টল, পিক, টিওএভ এরকম পাবো। হাইপোগ্লাইসেমিয়ার জন্য পেশেন্ট কনফিউশনাল স্টেটে আসবে। হাইপোন্যাট্রিমিয়ার জন্য পেশেন্ট কনফিউজ থাকতে পারে। শকের জন্য পেশেন্ট কনফিউজ থাকতে পারে। শকের আদার যে ফিচার সেগুলো পেশেন্ট ডেভেলপ করতে পারে। সেই সঙ্গে পেশেন্ট হাইপার ক্যালসিমিয়া। তাহলে আমরা যদি প্রপার হিস্ট্রি নিয়ে যদি এই ধরনের কোনো সিনারিও আমাদের কাছে মনে হয়, সঙ্গে সঙ্গে কিন্তু এই ইনভেস্টিগেশন গুলো করতে হবে। ক্রনিক প্রেজেন্টেশন কেমন হবে? যাদের অল্প অল্প বা পার্শিয়াল লস অফ ফাংশন আছে তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটবে, বা পেশেন্ট মাঝে মাঝে স্টেরয়েড খাচ্ছে, মাঝে মাঝে বন্ধ করছে, এরকমের ক্ষেত্রেও এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। তাহলে সেই সমস্ত পেশেন্টের ওয়েট লস থাকবে, অ্যানোরেক্সিয়া, মাসেল উইকনেস, ম্যারেজ থাকবে, পেশেন্ট ডিপ্রেশনে থাকতে পারে, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম নিয়ে আসতে পারে। These are the chronic presentation of chronic adrenocortical insufficiency. একটু আগে বলছিলাম যে অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি যখন হবে তখন কিন্তু যে তিনটা হরমোনের কথা আমরা বলেছি, এই তিনটা হরমোনের প্রত্যেকটাই কিন্তু ইউনিফর্মলি ডেফিসিয়েন্ট হবে এমন নয় ব্যাপারটা। এগুলো মানে মিক্সিং প্রেজেন্টেশন হতে পারে, অর্থাৎ কখনো কখনো দেখা যাবে যে তিনটারই হয়তো ডেফিসিয়েন্সি আছে, কখনো কখনো দেখা যাবে যে কোনোটা কম কোনোটা বেশি। যেমন এখানে কতগুলো কারণ উল্লেখ করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু ফিচার গুলো হবে। যদি আমরা যে বিষয়টি বারবার আলোচনা করছি, উইথড্রল অফ এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড যে কন্ডিশন, এই ক্ষেত্রে যদি এটা হঠাৎ করে সে বন্ধ করলে তার গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি হবে, কিন্তু ওর মিনারেলোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি হবে না, ওর এসিটিএইচ এক্সেস হবে না, ওর অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সি হবে। তাহলে ওকে কিন্তু এই দুইটার জন্য যে ডেফিসিয়েন্ট ফিচার সেইগুলো খুঁজতে হবে, যেমন ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, ম্যালেজ, উইকনেস, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, কনস্টিপেশন, পশ্চারাল হাইপোটেনশন থাকবে, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। আর পেশেন্ট অ্যাকিউট স্টেজে আসলে শক থাকবে, তার সঙ্গে হাইপোগ্লাইসেমিয়া, হাইপোন্যাট্রিমিয়া এবং হাইপার ক্যালসিমিয়া থাকবে। আর অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সির জন্য ডিক্রিজ বডি হেয়ার, লস অফ লিবিডো, স্পেশালি ইন কেস অফ ফিমেল, এরকম থাকবে। যদি ওর হাইপোপিটুইটারিজমের জন্য যদি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হয়, সেই ক্ষেত্রেও এই দুটো ডেফিসিয়েন্ট হবে। অ্যাডিসন্স ডিজিজের জন্য যদি হয়, অর্থাৎ প্রাইমারি অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি আমরা বলছিলাম, যদি সেটার জন্য যদি তার ইনসাফিসিয়েন্সি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দেখো চারটা ঘটনাতেই প্লাস দেওয়া আছে, অর্থাৎ ওর স্টেরয়েড গ্লুকোকর্টিকয়েড স্টেরয়েড ডেফিসিয়েন্সি হবে, মিনারেলোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি হবে, তার জন্য হাইপোটেনশন, শক, হাইপোন্যাট্রিমিয়া এবং হাইপারক্যালিমিয়া। এই হাইপোন্যাট্রিমিয়া আর এই হাইপোন্যাট্রিমিয়ার মধ্যে একটু পার্থক্য আছে, এটা ডাইলুশনাল হাইপোন্যাট্রিমিয়া, এখানে ডিপ্লেশনাল হাইপোন্যাট্রিমিয়া। এটা হাইপোন্যাট্রিমিয়ার চ্যাপ্টার যখন পড়াবে তখন হয়তো এই জিনিসগুলো ক্লিয়ার হবে আর কি। আর এসিটিএইচ এক্সেসও হবে এই ক্ষেত্রে, এবং অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সিও থাকবে। এসিটিএইচ এক্সেসের জন্য আমরা একটু আগে বলছিলাম যে একটোপিক এসিটিএইচ সিনড্রোম, তাই না? যদি এটা একটা কারণ কুশিং সিনড্রোমের। এসিটিএইচ কোনো কারণে যদি এক্সেস হয় তখন কিন্তু এই ফিচারগুলো থাকবে, পিগমেন্টেশন অফ দ্য সান এক্সপোজড এরিয়া, প্রেসার এরিয়া, বিশেষ করে এলবো, নি, পামার ক্রিজ, নাকল, মিউকাস মেমব্রেন, রিসেন্ট স্কার মার্ক, এগুলোর মধ্যে পিগমেন্টেশন হবে। আমরা অনেক সময় অনেক ডাক্তার সাহেবরা করে কি, আসলে শুধু এই ফিচারগুলো খোঁজার চেষ্টা করে। অনেকদিন ধরে শুনে আসছে যে অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি বা অ্যাডিসন্স ডিজিজ হলে পিগমেন্টেশন হয়। তাহলে এইগুলোর চেয়ে কিন্তু এইগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, অর্থাৎ
ওর গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সির জন্য যে ফিচারগুলো ডেভেলপ করে, দিস আর মোর ইম্পর্টেন্ট দ্যান দিস পিগমেন্টেশন, কারণ এগুলো অনেক সময় ডিটেক্ট করা যায় না, তবুও খুঁজতে হবে। যেমন আমরা বাক্কাল মিউকোসাতে কোনো পিগমেন্টেশন আছে কিনা, বিশেষ করে পামার ক্রিজের মধ্যে কোনো পিগমেন্টেশন আছে কিনা, তার যদি কোথাও সার্জারি করা থাকে সেই সার্জিক্যাল যে স্কার মার্ক সেখানে কোনো পিগমেন্টেশন আছে কিনা, এগুলো অবশ্যই আমরা কিন্তু একাডেমিক্যালি সার্চ করব এবং রোগী ডায়াগনোসিস করার জন্য অবশ্যই সার্চ করব। তাহলে ক্লিনিক্যাল বায়োকেমিক্যাল ফিচার্স অফ অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি কেউ যদি ভালো করে বুঝতে চায় তাহলে এই 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 টেবিলটা কিন্তু তাকে ভালো মতো ইভ্যালুয়েট করতে হবে। কিভাবে ইনভেস্টিগেশন করব? আমরা সিরাম কর্টিসল লেভেল দেখব, অবশ্যই ডেফিনেটলি এখানে কম থাকবে। শর্ট এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট করব, অ্যাসেসমেন্ট অফ মিনারেলোকর্টিকয়েড, অ্যাসেসমেন্ট অফ অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন, এবং এগুলো হচ্ছে অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি আছে কিনা সেটাকে এস্টাবলিশ করার জন্য আমরা এই ইনভেস্টিগেশন গুলো করব। আর টু ফাইন্ড আউট দ্য কজেস, যদি সেকেন্ডারি কজ থাকে তাহলে সেগুলো রিমুভেবল কজ থাকলে তো সেগুলো না জানলে তো শুধু আমরা কারণ এস্টাবলিশ করলেই হবে না। তাহলে সেগুলোর জন্য আমরা সিটি এমআরআই অফ পিটুইটারি, অটো অ্যান্টিবডি স্ক্রিনিং, সিটি এমআরআই অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্লেন এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য অ্যাবডোমেন বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এইচআইভি টেস্ট, টিউবারকুলোসিসের জন্য টেস্ট এবং অন্যান্য যে সমস্ত রিলেভেন্ট ইনভেস্টিগেশন যেগুলো আমরা কারণের মধ্যে বলেছিলাম, সেই এই যে এই কারণগুলো অনুযায়ী কিন্তু আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। শুধু এখানে যেগুলো দেখেছি এগুলো মনে করলে কিন্তু হবে না। আমরা বলছিলাম যে কারণের মধ্যে অটোইমিউন ডিজিজ একটা কারণ, এখানে আমরা পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম, তাহলে এই বিষয়গুলো কিন্তু সার্চ করতে হবে। হ্যাঁ, তাহলে সেইগুলো সার্চ করে আমাদেরকে কিন্তু কারণ বা রহস্য উদ্ঘাটন করতে হবে। তাহলে এইভাবে আমরা ইনভেস্টিগেশন করবো। এখানে একটা ইনভেস্টিগেশন নাম বলেছিলাম যে শর্ট এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট, সেটাকে একটু ইলাবোরেটলি এখানে বলা হয়েছে যে শর্ট এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট, এটার আর একটা নাম হচ্ছে শর্ট সিনাকথিন টেস্ট। এটা করা হয় প্রাইমারি সেকেন্ডারি অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি আছে কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য। কিন্তু আমরা কিন্তু ওই ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি যে স্টেরয়েড উইথড্র করার জন্য যে অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি আছে সেটাতে কিন্তু আমরা এটা সাধারণত খুব একটা অনেক সময় করি না। কিন্তু প্রাইমারি সেকেন্ডারি অর্থাৎ এখানে এসিটিএইচ ইনজেকশন ফর্মে দিয়ে এটা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে আমরা দেখি যে প্লাজমা কর্টিসল লেভেল রাইজ করে কিনা। যদি প্লাজমা কর্টিসল লেভেল মোর দ্যান 500 ন্যানোমোল পার লিটার যদি পাওয়া যায় এট বেসলাইন এবং ইনজেকশন দেওয়ার পরে 30 মিনিট পরে, তাহলে সে বুঝতে হবে যে সে নরমাল সাবজেক্ট, তার কোনো অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি নাই। কিন্তু যদি ইনসাফিসিয়েন্সি থাকে, দিস or that subject will fail to increase plasma cortisol level after giving this short ACTH stimulation. That means intravenous IM forme যদি তাকে আমরা ACTH ইনজেকশন দিয়ে থাকি। কিভাবে ম্যানেজ করব? এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা অ্যাকিউট ভালোভাবে জানা উচিত। আমরা বলছিলাম টক নিয়ে আসবে, তাহলে কারেকশন অফ ভলিউম ডিপ্লেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারভেনাস স্যালাইন দিব, এখানে অবশ্যই ক্রিস্টালয়েড সলিউশন দিব। আমরা নরমাল স্যালাইন এখানে প্রেফার করে থাকি, নরমাল স্যালাইন না থাকলে অন্যান্য যে সমস্ত ক্রিস্টালয়েড সলিউশন আছে আমরা সেগুলো দিব। পেশেন্ট যদি সিভিয়ার হাইপোনাট্রিমিয়া থাকে তাহলে কিন্তু তার সোডিয়াম, যেভাবে আমরা হাইপোনাট্রিমিয়ার কারেকশন ম্যানেজমেন্ট শিখেছি সেইভাবে ম্যানেজমেন্ট করতে হবে, যেখানে বলা হয় যে আমরা প্রতিদিন 10 মিলিমোল পার ডে হিসেবে কারেকশন করব টু প্রিভেন্ট পন্টাইন ডিমাইলিনেশন। পন্টাইন ডিমাইলিনেশন, আমরা যদি কোনো হাইপোনাট্রিমিয়ার পেশেন্ট যদি খুব দ্রুত গতিতে কারেকশন করি তাহলে কিন্তু পন্টাইন ডিমাইলিনেশন ডেভেলপ করে। এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর কি করব আমরা, অনেক সময় ফ্লুইডোকর্টিসন অনেকে থিওরিটিক্যালি হয়তো বলে, এটা দরকার নাই খুব একটা। আর হচ্ছে আমরা রিপ্লেসমেন্ট অফ গ্লুকোকর্টিকয়েড দিব। কোন ফর্মে? এখানে কিন্তু দেখো আইভি ফর্মে হাইড্রোকর্টিসন দিব 100 মিলিগ্রাম স্ট্যাট এবং 100 মিলিগ্রাম 4 টাইমস, দ্যাট মিন্স 6 আওয়ারলি ডেইলি ফর দ্য ফার্স্ট 24 আওয়ার্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং প্যারেন্টারাল হাইড্রোকর্টিসন পেশেন্ট ইমপ্রুভ করার পরে আমরা কিন্তু কন্টিনিউ করব 50 to 100 milligram IM 4 times daily until patient is well enough for reliable oral therapy. Other metabolic abnormalities, hypoglycemia correction করতে হবে, hyperkalemia correction করতে হবে।
এবং আইডেন্টিফাই এন্ড ট্রিট দ্য আন্ডারলাইং কজ। এখানে একটা ইম্পর্টেন্ট কারণ কজ হচ্ছে ইনফেকশন, একটা কারণ, এবং কখনো এটার একটা কমপ্লিকেশন, অর্থাৎ অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি পেশেন্ট ইনফেকশন ডেভেলপ করতে পারে। ওর যেহেতু কর্টিসল কম আছে, ওর কিন্তু ইমিউনিটি দুর্বল হবে, তাহলে সেই ক্ষেত্রে ও কিন্তু ইনফেকশন প্রন হবে, পেশেন্ট সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে। অথবা একটা পেশেন্ট ক্রনিক অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সিতে আছে, সে হঠাৎ করে কোনো কারণে তার ইনফেকশন হলো, তখন কিন্তু সে কিন্তু অ্যাড্রেনাল ক্রাইসিসে চলে যেতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে ইনফেকশন কিন্তু কারণ হতে পারে কখনো কখনো অ্যাকুট অ্যাড্রেনাল ক্রাইসিসের, আবার অ্যাকুট অ্যাড্রেনাল ক্রাইসিস হয়ে কিন্তু পরে তার ইনফেকশন হতে পারে। তাহলে এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। এবং কনসিডার অ্যাড্রেনাল এন্ড পিটুইটারি প্যাথোলজি, এটা কারণ আইডেন্টিফাই করার জন্য, আন্ডারলাইং কারণের জন্য। এখানে যে জিনিসগুলো আমরা বলি সংক্ষেপে মনে রাখার জন্য, স্যালাইন, সুগার, সিস্টেমিক স্টেরয়েড এবং সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, চারটা জিনিস, 5S মনে রাখবে সবসময়। কি বললাম? 4S, সিস্টেমিক স্টেরয়েড, স্যালাইন, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক এবং সুগার। এখানে যদি আমরা সহজে মনে রাখার জন্য, এই সবাই শুনতে পারছো তো? জি স্যার। ওকে, তাহলে সবসময় মনে রাখতে হবে স্যালাইন, সুগার, স্টেরয়েড এবং সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, এগুলো আমরা দিব আর কি। নেক্সট হচ্ছে ক্রনিক অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি যদি থাকে, তাকে কিন্তু ক্রনিক রিপ্লেসমেন্ট দিতে হবে ইন দ্য ফর্ম অফ গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট। ওখানে আমরা যে একটা টেবিল দেখিয়েছিলাম, এই অনুযায়ী কারণ অনুযায়ী যার যে ডেফিসিয়েন্সি বেশি থাকবে সেই অনুযায়ী তাকে আমরা রিপ্লেসমেন্ট দিব। কাউকে গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট দিতে হবে মোটামুটি সবাইকেই, কাউকে মিনারেলোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট দিতে হবে, কাউকে অ্যান্ড্রোজেন রিপ্লেসমেন্ট দিতে হবে। তিনটা একভাবে দিলে হবে না, কিন্তু মেল পেশেন্টকে অ্যান্ড্রোজেন রিপ্লেসমেন্ট দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি এই পর্যন্ত ছিল আজকের লেকচার। এ পর্যন্তই থাক, তাই না? তা আমি বোধহয় টাইম মতো শেষ করতে পেরেছি, তাই না? একদম ডিউ টাইমে, কি বলো? টাইম? জি স্যার। তাহলে আজকের ক্লাস শেষে আমরা কি কিছু বিষয় একটু নতুন কিছু মনে হলো, যে নতুন কিছু শিখলাম বা আগে কখনো এগুলো শুনেছি এভাবে হয়তো চিন্তা করি নাই? জি স্যার। জি স্যার। জি স্যার।